সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিসি বিশ্বকাপ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট টেবিলে। আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। ফাইনাল নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং 99 বিশ্বকাপ দলের সদস্য মিনহাজুল আবেদিন নানু ভাই, স্বাগত জানাচ্ছি। দর্শক, তথ্য এবং উপাত্ত নিয়ে আছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, ফাইনাল অনেক ইকুয়েশন নিশ্চয়ই আপনি মেলানোর চেষ্টা করেছেন। অবশ্যই রাকিব, সবচেয়ে বড় চেষ্টা থাকবে কে জিততে পারে, দুই দলের শক্তিমত্তা, দুর্বলতার জায়গাগুলো, পিচ কন্ডিশন, এইসব বিষয়গুলো দর্শককে জানানোর চেষ্টা করব। এই সমীকরণ অবশ্যই মেলানোর চেষ্টা করেছেন বিশ্বকাপ কাভার করতে যাওয়া ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের গণমাধ্যম কর্মীরা। আমরা দুইজন গণমাধ্যম কর্মীর একটু কথা শুনবো, তারপর আমরা আলোচনা শুরু করব। গোটা ইংল্যান্ড তাকিয়ে আছে বিশ্বকাপ ট্রফির দিকে। সন্দেহের বড় একটা চাপ নিতে হবে মর্গানকে। 2015 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ায় এবার তাদের যাত্রী রানোর সুযোগ। দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনাল, এমন সুযোগ আর কতদিন আসবে কে জানে। It's a World Cup final on home soil. প্রত্যাশার চাপ নিউজিল্যান্ডের উপরে রয়েছে, কারণ রাগবি বিশ্বকাপ জিতলেও জেতা হয়নি ক্রিকেটের সর্বোচ্চ শিরোপা। সেই কাপ পূরণের সুযোগ এবার পাচ্ছে কেন উইলিয়ামসনরা। অনেকগুলো সেমিফাইনাল খেলেও শিরোপা অধরাই থেকে গেছে, তাই গোটা দেশ তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হবে। ইংল্যান্ডের উইকেটগুলোর মধ্যে এটিতে সাধারণত লো স্কোরিং ম্যাচ হয়ে থাকে, সেটি দুজনকেই বুঝতে হবে। 300-র বেশি রান আশা করা যায় না এই উইকেটে। If you looked at the wicket at the moment, I think you would probably field. But there's a risk in that, isn't it? আমার ধারণা উইকেটে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়া সমীচীন। বড় টার্গেট দিয়ে ইংল্যান্ডকে খুব সহজেই চেপে ধরার সুযোগ থাকবে নিউজিল্যান্ডের। তবে আমার ধারণা ব্যাটিং কিংবা বোলিং এর জন্য প্রস্তুত আছে উইলিয়ামসন। If you've got Williamson gauging the pitch conditions, so you bat. আমরা দুইজন গণমাধ্যম কর্মীর কথা শুনছিলাম। দুই দলই চাপে আছে, পার্টিকুলারলি ইংল্যান্ড চাপে আছে। সেটা হচ্ছে প্রত্যাশার চাপ, কারণ পুরো বিশ্বকাপে তারা মাঝখানে একটু আপস অ্যান্ড ডাউন যাওয়ার পরে অনেক ভালো খেলেছে। বাট 4 বছরের একটা লম্বা প্রিপারেশন, হোমে খেলা, লর্ডসে ফাইনাল, চতুর্থ চেষ্টা। আপনার দৃষ্টিতে নানু ভাই? বাট আমার দৃষ্টিতে এখন হট ফেভারিট ইংল্যান্ড, কারণ ওভারঅল পারফরমেন্স দেখেন আপনি 6 মাসের বা 1 বছরের সব কিছু মিলে কিন্তু ইংল্যান্ড টিম একটা টোটালি ওয়ান ডে ইন্টারন্যাশনালের জন্য পারফেক্ট একটা ব্যালেন্স দল। তো সেই হিসাবে মনে করি ইংল্যান্ডের পসিবিলিটি বেশি। লর্ডসে খেলা, লর্ডসের ওয়েদার কন্ডিশন ডিফারেন্ট, কারণ লন্ডনের কিন্তু বাইরের ওয়েদার কন্ডিশনের সাথে একটু ডিফারেন্স আছে। তো সেই হিসাবে মনে করি যে নিউজিল্যান্ডের যে বোলিং অ্যাটাক, এই বোলিং অ্যাটাকে ফার্স্ট যদি টসে জিতে আগে ব্যাটিং করে 1 ঘন্টা যদি সার্ভাইভ করতে পারে, আমার মনে হয় ইংল্যান্ডের পসিবিলিটি অনেক অনেক বেশি থাকবে। আমরা একটু তাহলে সম্ভাব্য একাদশে একটু দেখে নেই। ইংল্যান্ড অবশ্য একাদশে খুব বেশি কেউই পরিবর্তন হয়তো আনবে না, তারা আনচেঞ্জ টিম নিয়ে খেলবে। নিউজিল্যান্ডের বোধ হয় চান্স আছে। নিউজিল্যান্ডের একটা ইনজুরি সংখ্যা আছে, আমরা একটু দর্শকদের দেখিয়ে দিই। আসলে যেমনটা আপনি বলছিলেন যে অপরিবর্তিত একাদশ নিয়ে ইংল্যান্ড খেলবে, বাড়তি স্পিনার ঢোকার কোনো সুযোগ নেই, কারণ লর্ডসের উইকেট একটু ঘাস থাকবে, তেমনটা আমরা জানতে পেরেছি। একদম আগের 11-এ জেসন রয়, জনি বেয়াস্টো, জো রুট, ওয়েন মর্গান, জশ বাটলার, বেন স্টোকস, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড। আদিল রশিদ কিন্তু ভালো পরীক্ষা নিতে পারেন নিউজিল্যান্ডের মিডল অর্ডার থেকে, কারণ স্পিনে তারা সচরাচর একটু দুর্বল হয়ে থাকে। কারণ একটু নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ দেখাতে চাই। একমাত্র শঙ্কা আছে আপনার ওপেনিংয়ে হেনরি নিকোলস, তার একটা ফিটনেস টেস্টের ইস্যু আছে। আজকে তিনি যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে তিনি খেলবেন। তিনি যদি খেলতে না পারেন, তার জায়গায় মার্টিন গাপটিলের সঙ্গে শুরু করবেন কলিন মুনরো। কেন উইলিয়ামসন এরপরে থাকছেন, এরপরে রস টেলর। এই দুজনই আসলে নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ। টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন।
এটাই হলো এই দুই দলের একাদশ। আমরা যদি একটু হেড টু হেড পরিসংখ্যান দেখাই, ওয়ানডে ওভারঅল পরিসংখ্যান যদি দেখেন তাহলে কিন্তু নিউজিল্যান্ড ইংল্যান্ডের চেয়ে এগিয়ে আছে। তবে সাম্প্রতিক সময় সবশেষ 10 ম্যাচে ইংল্যান্ড 7টি জিতেছে, নিউজিল্যান্ড কিন্তু 3টি জিতেছে, অর্থাৎ ইংল্যান্ড এগিয়ে আছে। বিশ্বকাপের লড়াই কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে আছে, 9 ম্যাচে 4 জয় ইংল্যান্ডের, 5 জয় নিউজিল্যান্ডের। আমরা যদি এই রবিন লিগের ম্যাচটি বাদ দিই, এর আগে কিন্তু টানা 3 বিশ্বকাপে কিন্তু নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছিল। তো মুখোমুখি লড়াই কিন্তু বলছে, পরিসংখ্যান বলছে একটা জম্পেশ লড়াই। একেবারে পেন অ্যান্ড পেপারে যদি নানু ভাই বলি যে ইংল্যান্ড আসলে ফেভারিট না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যেই দলে আসলে এত বৈচিত্র্যময় পেস অ্যাটাক আছে, আদিল রশিদের মতো একজন লেগ স্পিনার আছে, 3 জন কোয়ালিটি অলরাউন্ডার আছে। আমরা যদি একেবারে জো রুটও কিন্তু প্রয়োজনের সময় একটু স্পিন করে দিতে পারেন। মূল লড়াইটা বোধহয় হচ্ছে টপ অর্ডারে, যেখানেও ইংল্যান্ড অনেক স্বস্তিতে থাকবে। ডিফারেন্সটা কিন্তু যেটা বললেন যে টপ অর্ডার জনি ব্রেস্টো অ্যান্ড জেসন রয়, এরাই কিন্তু বিশ্বকাপের সব ম্যাচে কিন্তু ডিফারেন্স করে দিয়েছে। যে দুটো ম্যাচ জেসন রয় খেলতে পারেনি, ওগুলি কিন্তু ইংল্যান্ড জিতেনি। তো সেই সময় মনে করি যে অবশ্যই এই অ্যাডভান্টেজটা কিন্তু বিরাট অ্যাডভান্টেজ। আপনি যদি 25 ওভারের মধ্যে যদি 150-এর উপরে রান করে ফেলেন, যে কোনো দলের জন্য 300-র কাছাকাছি বা 300-র উপরে যাওয়া সহজ হয়ে যায়। তো এই ওপেনিং পেয়ারটাই কিন্তু টোটাল ডিফারেন্সটা করতে পারবে। তারপরে মনে করি নিউজিল্যান্ড, যেটা হাসিনরও মেনশন করলো যে আগের ওয়ার্ল্ড কাপগুলিতে ম্যাক্সিমাম খেলা, কিন্তু এটা কিন্তু ওদের একটা বাড়তি সাহস এবং কনফিডেন্ট দিবে মাঠের মধ্যে। তারপরে মনে করি নিউজিল্যান্ড টিমও কিন্তু যথেষ্ট অলরাউন্ডার আছে, ভালো ফাস্ট বোলার আছে, এবং ইনফর্ম যে উইলিয়ামসন যথেষ্ট ভালো ব্যাটিং করছে, এবং টপ অর্ডারে যদি আজকে যদি ভালো একটা স্টার্ট দিতে পারে, অবশ্যই একটা ভালো ক্রিকেট আমরা দেখার অপেক্ষায় আছে। আপনি লর্ডসে তো পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচ যেহেতু দেখেছেন, লর্ডসের উইকেটের চরিত্র সম্পর্কে খুব কাছ থেকে জানা। আমরা একেবারে যেটা দেখছিলাম যে এখানে আসলে হাই স্কোর হওয়ার একদম কাছে থেকে উইকেট আমরা দেখেছি, যে এটা একদম হাত দিয়ে দেখা যে ঘাসের পরিমাণ কতটুকু আছে, কিন্তু উইকেট যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটু ডিস্টার্ব করবে, এটা মানে ট্রিপিক্যাল ইংলিশ উইকেট যেটাকে বলে, তারপরে কিন্তু ভেরি ইজি। তো আমার মনে হয় এখানে আপনার যেটা ইংল্যান্ড কন্ডিশনে আমরা সবসময় দেখি যে আপনার ক্রস ব্যাটে খেলা বা এক্রস খেলা, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। ইনিশিয়ালি আপনার বল যতক্ষণ শাইন থাকে, আপনাকে স্টেডি ব্যাটিং করতে হয়। আপনি 10 ওভারে 25 থেকে 30 রান করা নো লস কিন্তু একটা টিমের জন্য বিরাট অ্যাডভান্টেজ, যারা টসে জিতে ব্যাটিং করে। তো সেই সঙ্গে উইকেট যদি সেভ করতে পারে, প্ল্যান বাই প্ল্যান যদি যায়, শেষ 10 ওভারে 80-90 রান 100 রান করা, 6 উইকেট হাতে বা 7 উইকেট হাতে, এটা কিন্তু করা যায়। এই যে উইকেটের কন্ডিশনে ইনিশিয়াল যদি আপনি উইকেট হারিয়ে ফেলেন ফার্স্ট 10 ওভার্সে, যে কোনো দল কিন্তু আর দাঁড়াতে খুবই অসুবিধা হয়ে যায়। রাইট, পার্টিকুলারলি এই জায়গায় বোধহয় নিউজিল্যান্ড পুরো ওয়ার্ল্ড কাপে সাফার করেছে, যে তার টপ অর্ডার কখনো আসলে ক্লিক করেনি। হাসিনুর, কি ব্যাটেল আসলে কাদের মধ্যে চলবে আজকে? একদম আমরা শুরুতে ব্যাটসম্যান দিয়ে শুরু করতে চাই। আসলে কি ব্যাটেল, অবশ্যই উইলিয়ামসন এবং জো রুট দুই দলে টপ স্কোরার, তাদের মধ্যে একটা ব্যাটেল থাকবে। আমরা একটু দেখাতে চাই কাদের মধ্যে ব্যাটেল হতে পারে, কি ব্যাটেলটা একটু দেখাতে চাই। কেন উইলিয়ামসন, জো রুট দুজনে, একজন 10টি ম্যাচ করেছেন, একজন 9টি। একটা বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচের জন্য উইলিয়ামসন একটি ম্যাচ কম রান করেছেন। জো রুট 549 আর উইলিয়ামসন করেছেন 548। এভারেজ দেখুন উইলিয়ামসনের 91.33, জো রুটের কিন্তু 68.62। সেঞ্চুরি দুজনেই 2টি করে পেয়েছেন, 50 একটি বেশি পেয়েছেন জো রুট। আমি একটু আরও দেখতে চাই মিডল অর্ডারে কিন্তু আরও হেড টু হেড আছে। রস টেলর নিউজিল্যান্ডের যেমন ভরসা, মর্গান কিন্তু ইংল্যান্ডের ভরসা। আপনি যদি মুখোমুখি লড়াইগুলো দেখেন, 10 এবং 9 ইনিংস দুজনে খেলেছেন, 362, 335, খুব বেশি পার্থক্য নয়। কিন্তু অ্যাভারেজটাও দেখুন 45, 41। স্ট্রাইক রেটে মর্গান অনেক এগিয়ে রসটেলারের চেয়ে, পার্টিকুলারলি আফগানিস্তান ম্যাচে তার ওই ডেভাস্টেটিং ইনিংসটাই আসলে তার স্ট্রাইক রেটটা অনেক বাড়িয়ে দিয়েছে। সেঞ্চুরি পেয়েছেন তিনি একটি, 50 পেয়েছেন একটি। রসটেলার কোনো সেঞ্চুরি পাননি, 3টি 50 পেয়েছেন। আমরা একটু পরবর্তী কার্ডটা দেখাতে চাই। অলরাউন্ডারের কিন্তু দুজন ফাইন পেস বোলিং অলরাউন্ডার আছে, যারা দুর্দান্ত পারফরমেন্স করছেন, জিমি নিশাম এবং বেন স্টোকস। আপনি যদি রান দেখেন, জিমি নিশাম 381 করেছেন, বেন স্টোকস 200। আসলে এটা হয়তো ভুল হয়ে গেছে, উল্টে হয়ে গেছে। 213 রান করেছেন জিমি নিশাম, আর বেন স্টোকস করেছেন 381 রান। বেন স্টোকস উইকেট পেয়েছেন 7টি এবং জিমি নিশাম উইকেট পেয়েছেন 12টি। আমরা একটু আরেকটি কার্ড দর্শকদের দেখাতে চাই। যে জায়গাটা নানুভাই বলছিলেন যে ব্যবধান গড়ে দিতে পারে কোথাও, আমরা যদি মিডল অর্ডারটা দেখি, দু দলের কিন্তু
খুব বেশি পার্থক্য নেই, হয়তো 19-20 বা 18-20 পার্থক্য হবে, কিন্তু পার্থক্য ওপেনিংয়ে যেটা নানু ভাই বলছিলেন। আপনি জেসন রয় এবং গাপটিলের পারফরমেন্স দেখুন, 6 ইনিংসে জেসন রয় 426 রান করেছেন, গত বিশ্বকাপে টপ স্কোরার গাপটিল কিন্তু ঢুকছেন, 9 ম্যাচে তিনি 167 রান করেছেন, গড় দেখুন মাত্র 20, জেসন রয়ের 71, স্ট্রাইক রেটও অনেক এগিয়ে জেসন রয়, এবং সেঞ্চুরি এবং 50-র দিক থেকে এগিয়ে, তিনি একটি সেঞ্চুরি 4টি 50 পেয়েছেন। পক্ষান্তরে গাপটিল প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে যদি ভুল না করে 73 রানের একটি ইনিংস খেলেছিলেন। আরেকজন ওপেনার যদি দেখাই আমরা, দ্বিতীয় ওপেনার বেয়ারস্টো এবং আপনি হেনরি নিকোলসের মধ্যে অনেক পার্থক্য মোটা দাগে, একজনের রান 496, একজনের 36, যদিও তিনি 3 ম্যাচ খেলেছেন, গড় দেখুন 12-49, স্ট্রাইক রেটও বিশাল ব্যবধান, এবং এই দুটোই আসলে এই দুজনই টপ অর্ডার, যেমনটা নানু ভাই বলছেন হয়তো ব্যবধান গড়ে দেবে। নানু ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা আমরা পুরো টুর্নামেন্টে একেবারে যদি টিম ধরে বলি, ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মা পুরো লিগ স্টেজ অসাধারণ পারফর্ম করলেন, যখন দলের দরকার সেমিফাইনাল দুজনই কিন্তু ফেল করেছেন। আবার অনেক বড় তারকা আসলে বড় ম্যাচের জন্য, বড় স্টেজের জন্য অপেক্ষা করে। আজকের দিনটা কি মার্টিন গাপটিলের হওয়ার চান্স আছে কিনা, পার্টিকুলারলি সেই যেই থ্রোতে তিনি ধোনিকে আউট করেছেন, নিশ্চয়ই মেন্টালি বুস্ট আপ হওয়ার জন্য ছোট ছোট গাপটিল এমন একটা প্লেয়ার যে কোনো সময় কিন্তু জ্বলে উঠতে পারেন এবং ভেরি এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো সেই হিসাবে মনে করি অবশ্যই যদি ইনিশিয়াল সার্ভাইভ করতে 5 থেকে 7 ওভার, আমার মনে হয় ওর একটা চান্স আছে বড় স্কোর করা। বাট আমার এই ওভারঅল দুইটা টিমের মধ্যে কিন্তু যে ভালো একটা জিনিস দেখা যাচ্ছে, কম্পারিজম মিডল অর্ডার ব্যাটসম্যান, এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রোল জো রুট, এদিকে উইলিয়ামসন, ওদিকে কিন্তু আপনার স্ট্রোকের সাথে নিসাম এমন একটা বোলার অলরাউন্ডার যাকে দিয়ে ডেথ ওভারে কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজে লাগানো যায়, এবং বেন স্ট্রোকও কিন্তু মাঝখানে এসে 40 ওভারের পরে কিন্তু যথেষ্ট ভালো বল করে। এই দুজনের কিন্তু যে কোনো জায়গায় কিন্তু সিচুয়েশন চেঞ্জ করার ক্যাপাবিলিটি অনেক বেশি। তো আমার মনে হয় ওভারঅল যদি টিম যদি এখন আমরা কম্পেয়ার করি, দুইটা টিমের ব্যালেন্স কিন্তু অলমোস্ট একই, যে টপ দুটো ব্যাটসম্যান ছাড়া। তো সেই হিসাবে অ্যাডভান্টেজটা কিন্তু ইংল্যান্ডকে যদি আমি 55 দিই, একে কিন্তু আপনার 45-এর মধ্যে রাখা যায়, যেহেতু ইংল্যান্ডকে 5% বেশি দেওয়া যায়, বিকজ হোমে খেলা, ইউজ টু উইথ দ্য কন্ডিশন, এবং অনেকদিন পর হাঙ্গার হয়ে আছে যে কাপ কখনো পাইনি। তো সেই হিসাবে মরালি বুস্ট আপ অস্ট্রেলিয়ার মতো দলকে, কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলার সিনারিওটা কিন্তু আলাদা, সেই হিসাবে ওই যে বুস্ট আপটা আছে যে অস্ট্রেলিয়াকে একটু আউটপ্লেট করে কিন্তু চলে যাচ্ছে ফাইনালে। সেই হিসাবে নিউজিল্যান্ডও কিন্তু একই ধরনভাবে ইন্ডিয়াকে পরাজিত করেছে। তারপর ইন্ডিয়ার ম্যাচটা কিন্তু এক সময় মনে ছিল যে ওয়ান সাইডেড ম্যাচ হয়ে যাচ্ছে, সেই হিসাবে কিন্তু ওই অ্যাডভান্টেজটা পাইনি, যেটা ইংল্যান্ডে বুস্ট আপ হয়েছে অস্ট্রেলিয়াকে। তো আমার মনে হয় যে এক্সাইটমেন্ট আমরা ওয়েট করতেছি, এন্টারটেনমেন্ট ওয়েট করতেছি, যে বেটার ক্রিকেট যে পার্টিকুলার ডেতে যে ফার্স্ট এবং টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট ব্যাটিংটা ফাইনাল ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ব্যাটিং এর লড়াইটা দেখলাম, একটু বোলিং যদি বলেন, দুই দল নিশ্চয়ই কাছাকাছি জায়গা আছে। হ্যাঁ, আপনি নিউজিল্যান্ড ইংল্যান্ডে বোলিংয়ে পার্থক্য করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। পেসাররা যেমন মানসম্পন্ন, স্পিনারও দুই দলে একজন করে খেলবে একাদশে, দুজনেই কিন্তু কোয়ালিটি স্পিনার। আমরা একটু যদি দেখাতে চাই, আর্চার এবং ফার্গুসন, আপনার কিন্তু বলতে হবে মানে বিশ্বকাপের দুজনে টপ বলার। ফার্গুসন কিন্তু দুটি ম্যাচ কম খেলেছেন, 18 উইকেট পেয়েছেন, এবং আর্চার 19 উইকেট পেয়েছেন 10 ম্যাচ খেলে। দুজনেরই গতি আছে, ভেরিয়েশন আছে, এবং দুর্দান্ত পারফরমেন্স করছেন থ্রু আউট। আমরা যদি আর পরবর্তী কাটটি দেখাচ্ছি, স্পিনারদের লড়াই যদি আপনি দেখেন, আদিল রশিদ এবং মিচেল স্যান্টনারের একটি ম্যাচ কম খেলছেন স্যান্টনার, উইকেট আদিল রশিদের বেশি 11টি, স্যান্টনারের 6টি, কিন্তু আপনি যদি বোলিং ইকোনমি দেখেন কিন্তু সেই ক্ষেত্রে স্যান্টনার এগিয়ে, এবং খুব ভালো বোলিং করছেন স্যান্টনার। আমাদের মিরাজের সঙ্গে তুলনা করতে পারেন, হয়তো উইকেট ততটা পাননি, কিন্তু খুব ভালো বোলিং করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। আমরা যদি একটু সুইং বলারের দিকে দেখাই, আপনি যদি দেখেন এই দুজনের স্টার্টটা হচ্ছে তারা ফার্স্ট স্পেল, অর্থাৎ নতুন বলে কেমন বল করে থাকেন। আপনি যদি বলের বিচারে 1696 বল করেছেন, উনি 1564 বল করেছেন। উইকেট দেখুন, এটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের নয়, গত ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নতুন বলে 50 এবং 46, খুব বেশি পার্থক্য নয়, কিন্তু দুজনেই কিন্তু নতুন বলে খুবই ইফেক্টিভ। বোলিং এভারেজ ট্রেন্ট বোল্টের 24, ওকসের কিন্তু 26। আপনি ইকোনমি রেট দেখুন 4.28 ওর 4.59, অর্থাৎ ভালো লড়াই কিন্তু হবে স্ট্যাট কিন্তু সেই বলে। আমাদের কাছে আরও একটি কার্ড আছে, আমরা একটু দেখাতে চাই দর্শকদেরকে। লড়াইটা কিন্তু স্ট্যাট বলছে ইংল্যান্ড ব্যাটিং এ গিয়ে, ব্যাটিং ভার্সেস বোলিং আপনি যদি একটু কম্পেয়ার করেন, 10 ম্যাচে ইংল্যান্ড ব্যাটিং অ্যাভারেজ তাদের 41.69, নিউজিল্যান্ডের 9 ম্যাচে উইকেট তারা নিয়েছেন 74টি। আপনি যদি তাদের স্ট্রাইক রেট দেখেন, ব্যাটিং 103.27, এদের বোলিং অ্যাভারেজ হচ্ছে 27.69। আপনি যদি সেঞ্চুরি দেখেন, ইংল্যান্ড সেঞ্চুরি করেছে 7টি, 50 করেছে 15টি, তাদের বোলিং স্ট্রাইক রেট কিন্তু 33.17। আপনি 100+ স্ট্যান্ড করেছে 10টি, তাদের নেট রান রেট কিন্তু
4.9 economy রেখেছে ইকোনমি রেট 4.9 যেটা আমরা বলি, অর্থাৎ কিন্তু বোলিং ভার্সেস ব্যাটিং একটা লড়াই কিন্তু আমরা দেখতেই রাইট। বোলিং ভার্সেস ব্যাটিং লড়াই হবে নিঃসন্দেহে, কিন্তু ইংল্যান্ডের বোলিং তো কোনোভাবেই আসলে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, একেবারে নেক টু নেক থাকবে। পার্টিকুলারলি জফরা আর্চার বোধহয় খানিকটা এগিয়েও রাখবেন ইংলিশ বোলারদের। একটু ডিফারেন্স হলো আপনার এভারেজ কিন্তু ইংল্যান্ডের প্রথম 3টা বোলারের বোলিং স্পিড কিন্তু ওভার 48 পয়েন্ট সামথিং, রাইট। তো সেই হিসাবে কিন্তু ডিফারেন্সটা হয়। ওটস কিন্তু ইনিশিয়ালি অ্যাটাক করে, তারপরে আপনার ওকস কিন্তু অ্যাটাক করে না, বাট একটু ডিফেন্স আছে। আর্চার কিন্তু অসম্ভব অ্যাটাক করে, তো সেই হিসাবে অ্যাটাকিং বোলারদের কিন্তু ইনিশিয়ালি বল যখন শাইন থাকে বেশি, ফার্স্ট 10 ওভার্সে বল স্কিড করে, তখন উইকেটটাও ফ্রেশ থাকে, তো সেই জায়গায় কিন্তু অ্যাডভান্টেজটা একটু বেশি পায়। তো ওখানে যদি কোনো বল যে নিক হয় বা ইনিশিয়ালি যদি উইকেট পেয়ে যায়, তাহলে কিন্তু যে কোনো টিমকে কিন্তু ডাউন করে দিতে পারে, একটু ব্যাকফুট নিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো সেই হিসাবে যদি গতি কম যদি থাকে, তখন কিন্তু সার্ভাইভ করা ইজি হয়, কারণ ইংল্যান্ডের পিচগুলি এমন একটা জায়গায় যে ওয়ানডের জন্য যেভাবে পিচ করেছে, এই জায়গায় কিন্তু আগে ইংল্যান্ডের হাফ ভলি বল ওয়াজ ডেঞ্জারাস, এখন কিন্তু এই জায়গাটা হচ্ছে না, কারণ ওই জায়গায় কিন্তু আপনাকে গতিটা দরকার হচ্ছে, যে অ্যাডভান্টেজটা ইংল্যান্ড পাবে। সেই সাথে কিন্তু নিউজিল্যান্ডও কিন্তু একই অবস্থা, আপনার বোল্ড কিন্তু যথেষ্ট ভালো সুইং বোলার, গতিও কিন্তু ভালো, হেনরি ভালো, তো সেই অ্যাডভান্টেজটা কিন্তু দুই দলেরই আছে। সেই হিসাবে বোলিং কিন্তু কম্পারিজম কিন্তু দুই দলেরই সমান, এবং দেখা যাবে যে ইনিশিয়ালি কে কত ভালো অ্যাটাক করতে পারে। রাইট। দুই স্পিনার, একজন অবশ্য লেগ স্পিনার আদিল রশিদ, আমরা দেখলাম যে সাকিবের সমান 11 উইকেট পেয়েছেন, আর পুরোটা সময় মিচেল স্যান্টনার ইকোনমিক্যালি অনেক ভালো, একেবারে টাফ টাইম। এখন পৃথিবীতে যতগুলি লেফট আর্ম স্পিনার আছে, আপনার জাদেজাকে বাদ দিয়ে আপনার সেন্টনারকে আমি 1 নম্বর বলবো। এই কিন্তু আজকে যদি আপনার অ্যানালাইসিস দেখেন 1 বছরের, যথেষ্ট ভালো বল করে, যথেষ্ট ভালো জায়গায় বল করে, এমন একটা জায়গায় বল করে যেটা ইনিশিয়ালি পাওয়ার প্লেটে যদি বল করতে হয়, ও কিন্তু ইজ এ বেস্ট বোলার। এবং অফ স্টাম্পের 6 ইঞ্চির মধ্যে যেই জায়গাটায় ও যে বল পিচ আপ করে, এটা কিন্তু সুইপ খেলা ডিফিকাল্ট, এটাকে কাট করে 4 মারা ডিফিকাল্ট, এটাকে আপনার ইনিশিয়ালি হয় কাভার দিয়ে থ্রু করে স্কোয়ার দ্য উইকেটে খেলতে পারবেন না ওকে। তো সেই হিসাবে ও কিন্তু এভারেজটা দেখেন 4-এর উপরে কিন্তু রান দেয় না। তো এই অ্যাডভান্টেজটা কিন্তু নিউজিল্যান্ডের সবসময় পাচ্ছে, মাঝখানে এসে কিন্তু যে কোনো দলের কিন্তু রান রেটটাকে রিডিউস করে দেয়। তো সেই এই অ্যাডভান্টেজটা আছে। আদিল রশিদ হলো রিস্ট স্পিনার, লেগ স্পিনার, এখানে আপনার রান চেক করার জন্য ডিফিকাল্ট, ও একটা ট্রাম্প কার্ড হতে পারে, হয়তো উইকেটটাকে আর বললাম একটা ভালো জুটিকে আপনার যে কোনো সময় ব্রেক দিতে পারে, এটা অ্যাডভান্টেজ। কিন্তু আপনার রান আপনার ও যে 10 ওভার বল করে 30 রান 35 রান দিবে বা 40-এর মধ্যে, এটা আপনি পাবেন না ওর থেকে। ওকে নিয়ে খেলতে হবে ট্রাম্প কার্ডের মতো, যে মাঝখানে আসবে একটা স্পেল করতে, হয়তো একটা উইকেট দিয়ে দিল, এটাতে একটা অন্য দলের জন্য একটা প্রেশার সৃষ্টি হলো। তো ওভারঅল কিন্তু এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে লেগ স্পিনার নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল, যে দলে লেগ স্পিনার নাই কেন। আমাদের কাছে অনেক কোয়েশ্চেন এসেছিল, বাংলাদেশে কেন লেগ স্পিনার হয় না। কিন্তু যখনই ফ্ল্যাট ট্র্যাকে খেলা হয়, যখনই কিন্তু ওয়ানডে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এখন যে পিচে খেলা হচ্ছে, এখানে কিন্তু স্পিনারের অত কিন্তু অ্যাডভান্টেজ নেই। তো ইংল্যান্ডে আপনি দেখেছেন যে জাম্পার মতো বোলার অস্ট্রেলিয়ান টিমে পরে স্ট্রাগল করেছে। আদিল রশিদও এভারেজ খেলেছে, কিন্তু খুব একটা লাস্ট ম্যাচটা ছাড়া খুব একটা ভালো কিন্তু বোলিং করতে পারেনি। তো সেই সময় মনে করি যে লেগ স্পিনারের জন্য ভেরি ডিফিকাল্ট এই কন্ডিশন, এবং লেফট আর্ম স্পিনার যারা সেটনারের মতো বল করে, এদের অ্যাডভান্টেজটা বেশি। নানু ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একবারে পুরো টুর্নামেন্টে একেবারে ইংল্যান্ড কিন্তু পার্টিকুলার কোনো প্লেয়ারের উপর কখনোই ডিপেন্ডেন্ট ছিল না। তাদের 6টা ম্যাচে দেখেছি 6 জন ডিফারেন্ট ক্রিকেটার আসলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার মানে এক একটা ম্যাচে এক একজন আসলে একবারে মেইন রোলটা প্লে করেছেন। অন্যদিকে নিউজিল্যান্ড কম্পারেটিভলি হয় কেন উইলিয়ামসন অথবা ট্রেন্ট বোল্ট, মাঝে মাঝে ম্যাট হেনরি, এদের উপর ডিপেন্ডেন্ট। সেই জায়গা থেকে নিশ্চয়ই ইংল্যান্ড অনেক বেশি স্বস্তিতে থাকবে যে একটা টিম গেম হিসেবে তারা খেলছে। অবশ্যই টিমের কিন্তু একটা টোটাল পারফরমেন্স, যেটা আমরা বলি টোটাল যে ভ্যালু যেটা হয়, এটা কিন্তু সবার কন্ট্রিবিউশন অল্প অল্প থাকতে হয়। এটা কিন্তু ইংল্যান্ডের অ্যাডভান্টেজটা পেয়েছে ওভারঅল টুর্নামেন্টে, যেহেতু ডিফারেন্ট ম্যাচের মধ্যে এক একজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এটা কিন্তু একটা টিম এফোর্ট, এটা একটা টিমের কম্বিনেশনের জন্য যথেষ্ট ভালো, এবং প্রতিটা প্লেয়ার 11 জন প্লেয়ারে রেডি আছে টিমের জন্য ভালো কিছু করার। এটা কিন্তু একটা বিরাট সাইন। তো আমরা সবসময় বলি যে টিমের জন্য কিন্তু উইনিং টিমের যদি আমি 25টা রান করতে পারি এজ এ ব্যাটসম্যান, দিস ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন। এবং বোলিংও যদি আমি 10 ওভারে 40 রান দিয়ে একটা উইকেট নিতে পারি, আমার টিম জিতে, এটার কিন্তু ভ্যালুটা অনেক বেশি। তো সেই হিসাবে এই যে কম্বিনেশনটা কিন্তু দলের জন্য অনেক অ্যাডভান্টেজ। এবং আরেকটা যেটা বললেন যে নিউজিল্যান্ডে যেটা উইলিয়ামসন 2-3 জনের উপরে একদম ডিপেন্ডেন্ট। উইলিয়ামসন তার সিঙ্গেল হ্যান্ডেড ওয়ার্ল্ড কাপের অনেকগুলি ম্যাচ জিতিয়েছে। এটা কিন্তু টিমের জন্য ভালো দিক না, কারণ
একটা প্লেয়ার যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে, যেটা ইনিশিয়ালি রোহিত শর্মা, কোহলি, KL রাহুল এরা ইনিশিয়ালি ফ্লপ করাতে কিন্তু পুরো ম্যাচ থেকে, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তো সেই সময় মনে করি যে নিউজিল্যান্ডের অবশ্যই টাইম এসছে যে ভালো পারফর্ম করা, টিম হিসাবে খেলতে হলে সবার কন্ট্রিবিউশন দরকার। এক্স্যাক্টলি। আমরা জানি যে লর্ডস পঞ্চমবারের মতো কোনো বিশ্বকাপ ফাইনাল হোস্ট করছে, লর্ডসের রেকর্ড কি বলে? ইতিহাসটা একটু দেখাতে চাই, আমরা একটু দেখাতে চাই দুই দল বিশ্বকাপে কেমন করেছে, একটু যদি দেখাতে চাই একটু। দুই দলে ইংল্যান্ড চতুর্থ বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছে, তারা কিন্তু 3টি ফাইনাল হেরেছে আগে, 1979, 87 এবং 92 সালে 3 ফাইনাল হেরেছে ইংল্যান্ড। পক্ষান্তরে দ্বিতীয় বিশ্বকাপ নিউজিল্যান্ড গতবার ঘরের মাঠে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ হোস্ট ছিল, সেই ফাইনালে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরেছে তারা মেলবোর্নে। অর্থাৎ এবার নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে, কে জিতবে সেটার জন্য সময় অপেক্ষা করতে হবে। আমরা একটু টস ইতিহাসটা দেখাতে চাই লর্ডসে। নানুভাই যেটা বলছিলেন টস আগে ব্যাটিং না পরে ব্যাটিং, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ওয়ার্ল্ড কাপ ম্যাচ, ওয়ার্ল্ড কাপের লর্ডস হিস্ট্রি আমরা দেখাচ্ছি। আগে ব্যাটিং করে 7টি দল 7 বার জিতেছে এবং পরে ব্যাটিং করে 4 দল জয় পেয়েছে। টস জেতা দল 4 বার এবং হারা দল 7 বার জিতেছে। অর্থাৎ টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাখতে পারে। নানু ভাই, আপনার কাছে একটা আমার ছোট্ট করে প্রশ্ন জানতে চাইবো যে নিউজিল্যান্ডের টপ অর্ডারটা যেহেতু একটু দুর্বল, তাদের কি শুরুর 1 ঘন্টা স্কিপ করার জন্য টস জিতে আগে বোলিং নেওয়া উচিত, নাকি আপনার কি মনে হয়? বা আমার তো মনে হয় নিউজিল্যান্ড আগে বোলিংটা বেছে নিবে, কারণ ইংল্যান্ডকে চাবে যে ওরা একটা চাপের মধ্যে রাখতে। যদি প্রথম 10 ওভারে 2 উইকেট নিতে পারে, যে কোনো দলের জন্য একটা চাপ, যেহেতু এই অ্যাডভান্টেজটা হয়তো নিতে পারে নিউজিল্যান্ড। কিন্তু আমার মনে হচ্ছে যে ইংল্যান্ড টসে জিতলে অবশ্যই ব্যাটিং করবে। একটু ছোট্ট ভিডিও দেখে লর্ডসের স্টার্টটা একটু দেখাতে চাই, আমরা একটু দেখাতে চাই, আমাদের কাছে ছোট্ট একটু ভিডিও আছে। এটা লর্ডসে দেখুন 1975 সালে ফাইনাল হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ যেটাতে জিতেছিল। এর পরেরটাতে 79, যেটাতে ইংল্যান্ডকে হারিয়েছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, যেই ফাইনালে 83-তে কপিল দেব লর্ডসেই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন এবং এর পরবর্তীতে সবশেষ 99 বিশ্বকাপ নানু ভাই যে বিশ্বকাপ খেলেছেন, সেই বিশ্বকাপে আসলে আমরা একটু লর্ডসের রেকর্ডটা দেখাতে চাই। আপনি যদি ভেন্যু হিসেবে দেখেন, 12তম বিশ্বকাপে এসে 5ম ফাইনাল আয়োজন করতে যাচ্ছে লর্ডস, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। সবচেয়ে বেশি লর্ডস 5টি, যেটা বলছিলাম মেলবোর্ন 2টি ফাইনাল হোস্ট করেছে এবং কলকাতার বলতে ইডেন গার্ডেন্স, লাহোর, জোহানেসবার্গ, মুম্বাই এবং ব্রিস্টনে 2007 সালে এই কয়েকটি ভেন্যুতে 8টি করে ফাইনাল হয়েছে। আমরা যদি একটু আরেকটি কার্ড দেখাতে চাই, আরেকটি রেকর্ড দেখাতে চাই দর্শকদেরকে, লর্ডসে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের পরিসংখ্যান। বিশ্বকাপে ইংল্যান্ড লর্ডসে 6টি ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, সব বিশ্বকাপে তার মধ্যে 4টি জিতেছে তারা। নিউজিল্যান্ডে একটি মাত্র ম্যাচ খেলেছে, এবারই প্রথম। এর আগে তারা বিশ্বকাপে লর্ডসে ম্যাচ খেলেন এবং সেটি তারা হেরেছে। এই বিশ্বকাপে একটি ম্যাচ। ওয়ানডে যদি আমরা ধরি, লর্ডস ইংল্যান্ড 54টা ওয়ানডে খেলেছে, তার মধ্যে 24টি জিতেছে, অর্থাৎ হারের ইকুয়েশন কিন্তু বেশি। পক্ষান্তরে নিউজিল্যান্ড কিন্তু আবার ওভারঅল রেকর্ডে খুব ভালো। তারা এই ফাইনালটা যদি আপনি বাদ দেন, 3টি ম্যাচ খেলেছে, 3টি কিন্তু লর্ডসে জিতেছে ওয়ার্ল্ড কাপ বাদ দিলে। দলীয় সর্বোচ্চ ইংল্যান্ডের লর্ডসে 334, 4 উইকেটের বিনিময়ে, এটা বেশ আগে, একদম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরুর দিকে। এবং নিউজিল্যান্ডের 266, 5 উইকেটের বিনিময়। লর্ডসে এই দুই দলের এটি কিন্তু আসলে সেরা সংগ্রহ। একটা উইকেটটা একটু দেখাতে চাই, নানু ভাই যদিও বলেছেন, নাসির হোসেন একটা ছবি তার টুইটারে দিয়েছেন, সবশেষ উইকেটের লেটেস্ট ছবিটা। নানু ভাই নিশ্চয়ই উইকেট যেটা বলছিলেন দেখে এসেছেন, হ্যাঁ, গ্রিন টপ উইকেট। তো ওভারঅল আসলে লর্ডসের উইকেট, লর্ডসের পরিসংখ্যান এই ছিল আমার কাছে। নানু ভাই, একেবারে সব কিছু মিলিয়ে কিন্তু মঞ্চ প্রস্তুত ইংল্যান্ডের জন্য, বাট আনফর্চুনেটলি এর আগে একাধিকবার তারা সেই সুযোগ হাতছাড়া করেছে। এবারকার দল এবং সব কিছু মিলিয়ে নিশ্চয়ই ইংলিশদের স্বপ্ন আরো চড়া। অবশ্যই, কারণ ওভারঅল কিন্তু 2টো ম্যাচ ছাড়া ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচে কিন্তু ইংল্যান্ড ভালো খেলেছে, সেই হিসেবে অ্যাডভান্টেজটা বেশি। এবং হোম হিসাবে আমি বলবো না, কারণ হোমের অ্যাডভান্টেজ ওই দেশে কিন্তু বোঝা খুব মুশকিল, কারণ রাস্তা দিয়ে হাঁটলেও আপনি বুঝবেন না কি বিশ্বকাপ হচ্ছে কিনা। তো সেই হিসাবে এই অ্যাডভান্টেজটা আমাদের দেশে যেরকম আমাদের সাবকন্টিনেন্টে যেটা হয়, পাড়ায় পাড়ায় সব জায়গায়, এই জায়গায় কিন্তু ওখানে কিছুই নেই। তো সেই হিসাবে আমি মনে করি যে ইংল্যান্ডকে অবশ্যই ফেভারিট বলবো। এর আগে আমি আরেকটা বলছি, 83 সালে কিন্তু আমি একটা ম্যাচ দেখেছিলাম ইংল্যান্ডে। আমি তখন বার্মিংহামে ওয়ারিকশায়ারের কোচিং ক্যাম্পে গিয়েছিলাম একাডেমিতে। তো আমাদেরকে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপের ম্যাচটা দেখার সুযোগ করে দিয়েছিল। ওই জায়গায় কিন্তু নিউজিল্যান্ড জিতেছিল ম্যাচটা, ইংল্যান্ড হেরে গিয়েছিল। তো ওই জায়গায় কিন্তু আপনার কিছু রিচার্ড হেডলির মতো বোলারকে বোলিং করতে দেখেছিলাম, চ্যাটফিল্ডের মতো বোলারকে বোলিং করতে, ইয়েন বোথাম, বব উইলিস সবাই ছিল ওই জায়গায়। তো নিউজিল্যান্ডের রিচার্ড হেডলির বোলিং দেখে তখন মনে হচ্ছিল ক্রিকেট খেলাটা খুব কঠিন। এত লম্বা লম্বা সুইং এবং বাউন্সারগুলি, আমরা সাইডে বসেছিলাম, বলগুলি যে এত জোরে যাচ্ছে, তখন তো প্রোটেকশন নেই, হেলমেটের ওয়াইজার নেই, থাইগার্ড নেই, আর্মগার্ড নেই, থাইগার্ডও অনেক পাতলা পড়তো, চেস গার্ড নেই। তো সেই হিসাবে ওইভাবে যে ব্যাটিং করা, ওই সাহস দিয়ে ব্যাটিং করা, ওই ধরনের ফাস্ট বোলারের যে ক্রিকেটের টোটাল
যে সাহসিকতা দেখেছি ওই জায়গাটায়, তো তখন মনে হচ্ছিল যে ক্রিকেট খেলাটা খুব কঠিন, এবং সেই জিনিসটা দেখে বলছি যে সেই হাউস ফুল অফ হাউস কিন্তু মানুষের, লর্ডসে কিন্তু একই রকম ওই জায়গায় কিন্তু নিউজিল্যান্ড ইংল্যান্ড ম্যাচ, এবং আবার এই এসছে এই বিশ্বকাপের নিউজিল্যান্ড ইংল্যান্ড ফাইনাল। তো সব কিছু মিলে আমি বলবো 55% আমি ইংল্যান্ডের ফরে যাবো, 45% নিউজিল্যান্ডের পরে। আমরা একেবারে শেষ পর্যায়ে এবার একটা ডিফারেন্ট ফরম্যাটে আমরা ওয়ার্ল্ড কাপ দেখলাম 92 পর। সব কিছু মিলিয়ে যদি একেবারে মূল্যায়ন শুনি, কেমন ওয়ার্ল্ড কাপ হয়েছে এবার? ওভারঅল আমি বলবো এটা সবার জন্য কিন্তু একটা সহজ সুযোগ এসছে, কারণ 9টা ম্যাচ খেলা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং একদম অল্প সময়, একটা বছরে কিন্তু একটা টেস্ট প্লেয়িং নেশন 10টা থেকে 12টার বেশি ওডিআই খেলা, সেই হিসাবে আপনার কিন্তু 42 দিনের মধ্যে আপনার 9টা ওডিআই খেলা, এটা কিন্তু বিরাট ব্যাপার। এবং ট্রাভেলিং, এটা একটা ভেন্যু তো খেলা হচ্ছে, ডিফারেন্ট উইকেট, অ্যাটমসফিয়ার আলাদা, সব আমি বলি এটা খুব ভালো। কিন্তু এক জায়গায় একটু প্রবলেম মনে হচ্ছিল যে সেমিফাইনালের ফরম্যাটটা নিয়ে, এই জায়গায় আমার মনে হয় এককে আরেকটা সুযোগ দেওয়া দরকার ছিল, কারণ মানে তার মানে হচ্ছে আপনি কোয়ালিফায়ার সিস্টেমটা যাওয়া উচিত ছিল, কারণ ওভারঅল টুর্নামেন্টে আপনি 9টা ম্যাচ ভালো খেলে একটা ম্যাচে টুর্নামেন্টের বাইরে চলে যাবেন, এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে আপনার পুরো ম্যাচের 99% সাকসেসটাকে আপনি মূল্যায়ন করলেন না। সেই সময় মনে করি এই জায়গায় যদি একটু চেঞ্জ করে তাহলে এটা আরো আকর্ষণীয় হবে। বাট আপনি কি দল বাড়ানোর পক্ষে ফিউচারে, নাকি এই 10টা দল ঠিক আছে, এর বাইরে যাওয়াটা ঠিক হবে না, স্ট্যান্ডার্ডটা ঠিক থাকবে না। ওকে, নানু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। হাসিন আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে স্টার্ট দেওয়ার সহযোগিতা করার জন্য। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমরা এক্সপার্ট টেবিলের আমাদের আজকের আয়োজন। খুব এক্সাইটিং একটা ফাইনাল লর্ডসে নিশ্চয়ই আপনাদের সবাইকে প্রতীক্ষায় রেখেছে। শেষ পর্যন্ত কোন নতুন চ্যাম্পিয়নের হাতে শিরোপা উঠলো সেই অ্যানালাইসিস আপনারা কালকের আয়োজনে দেখবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে।